কৃতজ্ঞতা প্রকাশ করছি মানবতার মা বিশ্ব নেতা জননেত্রী শেখ হাসিনার প্রতি। তিনি মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তিনি নির্বাচনকে অংশগ্রহণমূলক নির্বাচনে পরিণত করার জন্য দলীয় প্রার্থীর সাথে সাথে স্বতন্ত্র প্রার্থীদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিয়ে আমাকে সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার নির্বাচন এলাকা মাদারীপুর 3-এর অসংখ্য ভোটারদের, যারা যার পকেট অর্থ ব্যয় করে আমাকে নির্বাচিত করে সংসদে প্রেরণ করেছেন। মাননীয় স্পিকার, যে জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন তাদের জন্য 2-4টি দাবি উত্থাপন করছি। আমার নির্বাচন এলাকার জনগণকে এখনো প্রতি বছর বাঁশের সাঁকো দিয়ে খালের উপর দিয়ে চলাচল করতে হয়। আমার নির্বাচন এলাকায় 100-এর বেশি 10 মিটার থেকে 15 মিটার দৈর্ঘ্য বাঁশের সাঁকো দিয়ে জনতা চলাচল করছে। এই সকল স্থানে 100 মিটারের নিম্নে ব্রিজ এবং কালভার্ট তৈরি করে চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় এলইডি এবং দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রতি অনুরোধ রইল। অসংখ্য কাঁচা রাস্তা সহ রাস্তাবিহীন অবস্থার মধ্যে জনগণ বসবাস করছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সর্বস্তরের জনগণের প্রাণের দাবি কালকিনি উপজেলা সদরে অবস্থিত কালকিনি ডাবল হোসেন কলেজটি জাতীয়করণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। জাতীয়করণের আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক শিক্ষা মহোদয়ের টেবিলে আছে। দেশের মানুষের মাননীয় স্পিকার, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু যে কর্ম পরিকল্পনা সাজিয়েছিলেন তা সমাপ্ত করার সময় কুচক্রীরা তাকে দেয়নি। আল্লাহর ইচ্ছায় তার অসমাপ্ত মহান পরিকল্পনা তার সুযোগ্য কন্যা বাঙালি জাতির গর্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এক করে বাস্তবায়ন করে যাচ্ছেন। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট উত্থাপনের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি রাষ্ট্রীয় যাবতীয় ব্যয়, সেবা এবং উন্নয়ন সর্বক্ষেত্রে গণমুখী বাজেট প্রণয়নের জন্য আভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির লক্ষ্যে কর প্রদান ও আদায়ের পদ্ধতিকে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং জনবান্ধব করে তোলার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। 2009-2010 অর্থ বছরে মোট কর রাজস্ব আহরণের পরিমাণ ছিল মাত্র 62,485 কোটি টাকা। তা ধাপে ধাপে বৃদ্ধি করে 2024-25 অর্থ বছরে মোট 5,41,000 কোটি রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপি 9.7%। উক্ত অর্থ জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 61,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করেছেন, যা বাস্তবায়ন করতে পারলে দেশের অগ্রগতি আশাতীতভাবে অর্জিত হবে। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। পরিচালনা সহ অন্যান্য খাতে মোট 5,32,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট 2,06,569 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের 32.92%। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,16,111 কোটি টাকা, যা মোট বরাদ্দের 27.12%। সাধারণ সেবা খাতে প্রস্তাব করা হয়েছে 1,68,000 কোটি টাকা, যা মোট বরাদ্দের 21.17%। বৈশ্বিক সমস্যার জন্য সুদের হার ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে, একই সাথে মার্কিন ডলারের বিপরীতে টাকার উল্লেখযোগ্য পরিমাণ অবনতি ঘটেছে। এ প্রেক্ষিতে 2024-25 অর্থ বছরে বাজেটে সুদ পরিশোধ বাবদ 1,13,500 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে, যা মোট বরাদ্দের 14.24%। মাননীয় স্পিকার, বাজেট ঘাটতি অর্থায়ন সুচিন্তিত প্রাজ্ঞ সামাজিক অর্থনৈতিক নীতি কৌশল অবলম্বনে আমাদের ঋণ ব্যবস্থাপনা ঝুঁকিমুক্ত রয়েছে মর্মে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। মাননীয় স্পিকার, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রয়োজন স্মার্ট নাগরিক। স্মার্ট নাগরিক গড়ে তোলার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় উপযুক্তভাবে গড়ে তুলতে কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিতকরণে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে, যাতে প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে সামগ্রিক বিষয়ে গুরুত্ব আরোপ করে বরাদ্দের প্রস্তাব আসছে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG 4 বাস্তবায়নের লক্ষ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সমাজের পিছিয়ে পড়া বিশেষ করে অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস প্রকল্পের আওতায় অস্থায়ী একাডেমি চালু করা হয়েছে, যেখানে বর্তমানে বহির্বিভাগ সেবা হিসাবে শিশু অভিভাবকদের কাউন্সেলিং সেবা প্রদান করা হচ্ছে। মাননীয় স্পিকার, গত 1.5 দশকে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যুর হার, নবজাতকের মৃত্যুর হার অর্ধেকে নেমে এসেছে। প্রত্যাশিত আয়ুষ্কাল 2007 সাল ছিল 66.6 বছর, যা বর্তমানে বৃদ্ধি পেয়ে 72.3 বছর উন্নীত হয়েছে। শিশু ও নারীদের বিভিন্ন মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষার জন্য সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি EPI অব্যাহত রেখেছে, যার মাধ্যমে 11টি মারাত্মক রোগের প্রতিষেধকমূলক টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের সকল 10 বছর থেকে 14 বছর বয়সী কিশোরী ও শিক্ষা প্রতিষ্ঠানে 5ম থেকে 9ম শ্রেণী পড়ুয়া ছাত্রীদেরকে ক্যাম্পেইন আকারে প্রথম ধাপে টিকাদান ইতিমধ্যে ঢাকা বিভাগে সম্পন্ন করা হয়েছে। 2025 সালে সদস্য, আপনার সময় শেষ। 2 মিনিটের মধ্যে শেষ করবেন। ধন্যবাদ। ভ্যাকসিন ও জাপানিজ এনফ্লাইটিস ভ্যাকসিন সংযোজন করার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, জাতির পিতা স্বাস্থ্যসেবা খাতকে গ্রামীণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, তা বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক প্রবর্তন করে সারা দেশে মোট 18,000 কমিউনিটি ক্লিনিক নির্মাণের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতিমধ্যে 14,311টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। এ সকল কমিউনিটি ক্লিনিক থেকে গ্রামীণ জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে এবং 27 ধরনের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য উদ্দেশ্য নরমাল ডেলিভারিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকগুলো কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, সম্প্রতি জাতিসংঘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী কমিউনিটি ক্লিনিক মডেল দিয়ে প্রথম রেজুলেশন গ্রহণ করে শেখ হাসিনাকে বিশ্ব সম্প্রদায়ের নিকট দ্য হাসিনা ইনিশিয়েটিভ শীর্ষ রোল মডেল হিসাবে স্বীকৃতি দিয়েছে। তার এই পদক্ষেপ জাতিসংঘ অন্য সদস্য রাষ্ট্রগুলোকে অনুসরণের আহ্বান জানিয়েছেন। মাননীয় স্পিকার, স্বাস্থ্যসেবা খাতকে ডিজিটালাইজেশনের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টির সাথে স্বাস্থ্য বাতায়ন নামে একটি হেলথ কল সেন্টার চালু করা হয়েছে, যার মাধ্যমে মানুষ ঘরে বসে মোবাইলে 24 ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা সেবা পাচ্ছে। তাছাড়া স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী 2,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে জাতিসংঘের 19তম সাধারণ পরিষদে বলেছিলেন, আমরা এমন একটি বিশ্বের দিকে তাকিয়ে আছি, মানবতা যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিস্ময়কর অগ্রগতির যুগে দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম। পৃথিবীর সকল সম্পদ ও প্রযুক্তিগত জ্ঞানের সুষম বন্টনের মাধ্যমে এমন কল্যাণের দ্বার উন্মোচিত হবে, যেখানে প্রতিটি মানুষের সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা থাকবে। জাতির পিতার এই দর্শন করে 1 মিনিট বলবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তেই বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী 2024-25 অর্থবছরের বাজেটের প্রস্তাবে মহান সংসদে উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আশ্চর্য লাগে, ধ্বংসপ্রাপ্ত একটা দেশকে গড়ার কাজে হাত দিয়ে সেই স্বল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু একটি আধুনিক প্রযুক্তি নির্ভর দেশ বিনির্মাণের লক্ষ্যে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। স্বল্পতর সময়ের মধ্যে তিনি আর্থ রিসোর্স টেকনোলজি স্যাটেলাইট প্রোগ্রাম বাস্তবায়ন, বেদ বুনিয়া উপগ্রহ ভূকেন্দ্রের স্থাপন, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এর সদস্যপদ লাভ করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড টেসিস ও বাংলাদেশ কেবল শিল্প সংস্থা প্রতিষ্ঠা, দেশে প্রযুক্তি পণ্য উৎপাদনের নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ শিল্প গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠা সহ অসংখ্য দূরদর্শী উদ্যোগ গ্রহণ করেছিলেন। মাননীয় স্পিকার, জাতির পিতা যজ্ঞের উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে ডিজিটাল সদস্য, সময় তো শেষ, বলুন, শেষ করুন। 1 মিনিট করেছিলেন, তা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। বর্তমানে তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছেন। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার 21টি বিষয়ের উপর অগ্রাধিকার দিয়ে মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট প্রস্তাব দিয়েছেন, তার সর্বজন গৃহীত বলে সর্বমহল গ্রহণ করেছে।
সকল সফলতার দাবিদার মাননীয় স্পিকার দেশের জনগণ। জনগণের সমর্থন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে ইতিমধ্যে উন্নয়নশীল দেশের সকল শর্ত পূরণ করে 2026 সালে নিশ্চিতরূপে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশকে উত্তরণ করতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপহারভোগীদের ইলেকট্রনিক উপায় গভর্নমেন্ট টু পার্সন ব্যবস্থায় ভাতা বিতরণ কার্যক্রম 2011 সালের 14 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। 23-24 অর্থ বছরে মোট 1,15,31,567 জনকে G2P পদ্ধতিতে ভাতা প্রদান করা হচ্ছে। তাছাড়া দেশব্যাপী প্রতিবন্ধকতা জরিপ সম্পন্ন করা হয়েছে। শনাক্তকৃত প্রায় 33.34 লক্ষ। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।